নির্মলাবাবু, আমি আপনার কাছে আসছি। নির্মলাবাবু, আপনি কিছুদিন আগে লিখেছিলেন, মাস 2-3 হবে বোধ হয়, কি শ্রীগাল আর সিংহের বন্ধুত্ব হয় না ইত্যাদি ইত্যাদি, যারা সেটিং তত্ত্ব আওড়ান। আমি তার মাঝে যাচ্ছি না, কিন্তু আমার একটা জিনিস জানতে খুব আগ্রহ, যে সিবিআই 1 মাস আগেও রাজ্য সরকারের এবং এখনও কালকেও, গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় যে সবাই বলেছেন, আজও যেখানে বলেছেন বা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিবিআইকে গালমন্দ করবেন না, হতে পারে নিশ্চিতভাবে শারীরিক প্রতিক্রিয়া হবে, না করলে করবেনই। তারপরে সেই সিবিআই তালিকাটা মেনে নিচ্ছে, মেনে নিয়ে এসএসসি বলছে এখান থেকে যোগ্য অযোগ্য ভাগ করে দিন। এই চাপটা কেন, কিভাবে তৈরি হলো? দেখুন, মহাভারতের একটা কথা আছে, পাপের ঘর যখন বড় হয় না, তখন ধর্মকেই ধরতে হয় এবং সেটাই ধরার চেষ্টা করা হচ্ছে। কিরকম কিরকম বলতে, ওর কোন ধর্মের কথা? ধর্ম মানে কন্ডাক্ট, এটা কিন্তু রিলিজিয়ন নয়। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারে কতগুলো সিগনিফিকেন্ট জিনিস আমার নোটিশ পড়েছে। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক জালিয়াতি, এই সরকারটা জালিয়াতি করেছে। 1, 2, এই সরকারটা মিথ্যে কথা বলেছে। কিভাবে? সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন যে আপনারা 4টে হলফনামা দিয়েছেন আরটিআই করে, কোনোটাতেই সত্যি কথা বললেননি। আপনারা তখন বলেছেন আমাদের কাছে যোগ্য অযোগ্যর ভাগ নেই, আর আজকে বলছেন যে এতজন অযোগ্য। হোয়াট ইজ দিস? আপনারা মিথ্যাচারণ করছেন। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে কোন দল 1-2জনকে চাকরি দেয় না, কে নিজের জন্য নিজের দলকে একজনকে চাকরি দেয় না। আজকে সেটা দেখা হলো 8,000। একটা সরকার সরকারি চাকরি বেআইনিভাবে দিচ্ছে এবং তার সংখ্যাটা প্রায় 8,000। এটা আপনি ভাবতে পারেন? এরপরে ন্যাচারালি একটা কোয়েশ্চেন তো উঠবেই যে ডু দিস গভর্নমেন্ট অর ডাজ দিস গভর্নমেন্ট হ্যাভ দ্য মরাল রাইট, নৈতিক দায়িত্ব ক্ষমতায় থাকার? তারই চাকরি সে বেআইনিভাবে বিক্রি করছে, তারই চাকরি সে চুরি করছে। হোয়াট ইজ দিস? এটা হয় কখনো? কোনো কনসিয়াস গভর্নমেন্ট করে? আমি ব্যাপম স্ক্যাম খুব ক্লোজ থেকে ফলো করেছিলাম, কিন্তু সেখানেও এই জিনিসটা হয়নি। দ্য হোল ক্যাবিনেট ওয়াজ নট ইনভলভ। আজকে যে প্রশ্নটা উঠছিল বারবার, 2016 সালের প্যানেল, তা এক্সপায়ার হয়ে গেছে 6 বছর আগে। তারপরেও কি করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হয়, কেন তৈরি করতে হয়? সুপ্রিম কোর্ট একটা জিনিস বুঝেছেন যে দেখুন, এই পার্টিকুলার কেসটা এত ইম্পর্টেন্ট হয়ে গেল, লোকসভা ইলেকশনটা রয়েছে, এটা যদি না থাকতো। আমাকে এটা একটু বুঝিয়ে বলুন তো, সংসদীয় গণতন্ত্রের সঙ্গে এই 25,000 চাকরির কি সম্পর্ক? আজকে বলেছেন, রাজ্য সরকারের আইনজীবী বলেছেন, এই সুকন্যা তো বলছিলেন, তো আমি তাই জিজ্ঞাসা করছি। সেই জন্যই আমি আপনাকে বলছি যে এই ইলেকশনটা যদি না থাকতো, তাহলে এই 25,000 মানুষ কি 26,000 যাদের প্যানেল বাতিল হয়ে গেছে, তারা কোথায় যেত? কেউ মাথায় ঘামাতো না। শুধুমাত্র ভোটটা সামনে আছে বলে প্রত্যেকটা রাজনৈতিক দল এর ওপর ফোকাস করছে। আচ্ছা, 25,000 মানুষের যে চাকরি বাঁচানো, নির্মলাবাবু, এটা প্রোডাক্ট না বাই প্রোডাক্ট? এটা ভালো লাগলো না কথাটা? না জিজ্ঞাসা করছি, প্রোডাক্ট এটা রাজনৈতিক দল ফোকাস করছে, এটা ভালো লাগলো না শুনতে? এটা প্রোডাক্ট না আমি বলছিলাম। আরে শুনুন না, বলছি এটা প্রোডাক্ট না বাই প্রোডাক্ট? মানে প্রোডাক্ট বাই প্রোডাক্ট আমি দর্শকদের জন্য বলে দিই। অনেক সময় আমার ফ্যাক্টরিতে এমন অনেক জিনিস উৎপাদন করি, ধরুন আপনি ফিনাইল বানাচ্ছে, আপনার লক্ষ্য ফিনাইল বানানো, বানাতে গিয়ে আরও একটা কিছু পাশে উৎপন্ন হয়ে যাচ্ছে, সেটারও ব্যবসায়িক মূল্য আছে, কিন্তু আপনি আসলে বানাচ্ছেন ফিনাইল, আপনার উদ্দেশ্য ফিনাইল বেচা। আমি বলছি যে 25,000 মানুষের চাকরি বাঁচানো খুব ভালো কথা, যাদের মধ্যে যাদের যোগ্যদের চাকরি বাঁচানো তাদের জন্য ভীষণ খুশি। অযোগ্যদের জন্য দিন নাম্বারড, 16 জুলাই যাবে, 16 আগস্ট যাবে, 16 সেপ্টেম্বর যাবে, যাবে তো বটে। এসএসসিও তো বলছে 8,324টা চাকরি জিনিস চুরি হয়েছে। আমি বলছি এটা প্রোডাক্ট না বাই? আপনাকে বলছি, যদি মুখ্যমন্ত্রী বলে যে দুটো কথা, আমি মুখ্যমন্ত্রীর কথা গুরুত্ব দিয়েই বলছি, দুটো কথা, যে একটা পার্টিকুলার রাজনৈতিক দল বিজেপি, সে পুরো কোর্ট সিস্টেমটা এখানকার কিনে নিয়েছে, এক। দ্বিতীয় কথা, এরা সবাই চাকরি খাচ্ছে। আজকে যদি সুপ্রিম কোর্ট ওই স্টেটা না দিত, ঠিক আছে, তাহলে কি বলতো? যে সুপ্রিম কোর্টও চাকরি খাচ্ছে, চাকরি খেয়ে নিয়েছে। তো সুপ্রিম কোর্ট খুব লজিক্যালি ভেবে চিনতে এই স্টেটা দিয়েছেন। কেন দিয়েছেন? ইনভেস্টিগেশন প্রসিডিওরটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার সুপ্রিম কোর্টের ব্যাপারে একটা আপত্তি আছে। আপত্তিটা হচ্ছে যে আমি হাত কাটবো, পা কাটবো, কিন্তু মাথা কাটবো না। কিরকম?
যে আমি ইনভেস্টিগেশন অ্যালাউ করব, ইন্টারোগেশন অ্যালাউ করব, কোয়ার্সিভ অ্যাকশন করব না। ডেটারেন্স মানে ভীতিটা না থাকলে কোনো দিন কোনো ইনভেস্টিগেশন এগোতে পারে না। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, যে লেভেল প্লেইং ফিল্ডের কথা উঠছে, আমি এই প্রশ্নের উত্তর ওনাদের কাছ থেকে পাবো না, আমি জানি ওনারা উল্টোটা বলবেন। কিন্তু আমার প্রশ্ন, লেভেল প্লেইং ফিল্ডের জন্য হেমন্ত সোরেন তো ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে গেলেন বিমল শঙ্কর বাবু, আর একজন মুখ্যমন্ত্রী পদে থাকতে থাকতে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। তো সেখানে লেভেল প্লেইং ফিল্ড ক্ষতিগ্রস্ত হলো না? সেখানে সংসদীয় গণতন্ত্রের কোনো সমস্যা নেই? আমি একটা কথা বলি, অ্যারেস্ট করিনি। 2005, 6, 7, 8 এই সময় হরিয়ানাতে জেবিটি স্ক্যাম হয়েছিল, জুনিয়র বেসিক ট্রেনিং টিচার স্ক্যাম, এবং সেখানে মোট 3206 জনকে নিয়োগ করা হয়েছিল, অ্যাবসলিউটলি বেআইনি নিয়োগ। তার জন্য মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার 10 বছর জেল হয়েছিল, জেল খেটে সদ্য বেরিয়েছে, 10 বছর জেলে কাটাতে হয়েছে। কতদিন পরে হলো, মানে কবে নিয়োগ হয়েছিল আর কবে ওই 2005-6 সাল থেকে নিয়োগটা শুরু হয়েছিল, এবং সেটা নিয়ে মামলা হয়। 2008 সালে প্রথম চার্জশিট হয়, এবং 2012 সালে তাকে জেলে পেশ পোড়া হয়। 2021 সালে 1 বছর আগে তিনি ছাড়া পেয়ে যান। এই হচ্ছে হরিয়ানা। এই স্ক্যামের সঙ্গে একটা স্ক্যামের তুলনা, সেখানে কতটা টাকা ইনভলভ আমরা জানি না। ত্রিপুরাতে 10,323 জনের চাকরি গিয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েও তারা চাকরিটা ফেরত পায়নি। এক্ষেত্রে দেখা গেল অন্তত এসএসসি মেনে নিয়েছে 8,230 বা 32 জনের জাল করে চাকরি দেওয়া হয়েছে। এক দুজন আপনি কেন বলছেন? বলি আরেকটা বলি। বলেছে এক দুজন। হ্যাঁ, লেভেল আমি বলছি ফিল্ডের কথা বললে আমি বলছি মহারাষ্ট্রের কথা আসবে না। আমি শেষ করি। না না, মহারাষ্ট্রের কথা আসবে না। আমেরিকার কথাও আসতে পারে। মানে হেমন্ত আমি শেষ করি, আমি শেষ করিনি। এবং এরা এই স্টেটা নিয়ে অনেক লাফাতে শুরু করবে আজকে বিভিন্ন সভায়। একটা কথা বলি, একটা মায়ের কোথাও কোনো বিল নেই, একটা মার্ডার কেসের আসামি তার মৃত্যুদণ্ড হয়েছে, সেও যদি আদালতে যায় যে হুজুর আমার কথাটা শুনুন, তার মৃত্যুদণ্ড স্টে করা হয় এবং তার কথা শোনা হয়। তারপর সে তাহলে কি তাই? আমি আজকে যে পোল কোশ্চেন দেখেছি, না খুব ইন্টারেস্টিং কথা বলছি, উনি বলছেন মার্ডার কেসে আসামি মৃত্যুদণ্ড হয়েছে, সত্যি কি তাই? আমি আজকে যে পোল কোশ্চেন দেখেছি, দর্শকের জন্য শুধু পোল কোশ্চেনটা নেব, দর্শকের রায় পড়ে নেব। আমি বাকি সময়টুকু এই পোল কোশ্চেনটুকু নিয়ে একটু বিতর্ক করতে চাই। আমার আজকের পোল কোশ্চেন দর্শকের জন্য, খাদের কিনারায় মমতার মন্ত্রিসভা। আমার প্রশ্ন ছিল, খাদের কিনারায় মমতার মন্ত্রিসভা কেন বলছি? রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে সম্প্রতি একটি মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন ছিল, যাবতীয় দুর্নীতি, নির্মলবাবু, যাবতীয় দুর্নীতির মাথায় উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, অন্তত বিরোধীদের অভিযোগের জায়গা থেকে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না, কেন হচ্ছে না? খোলাখুলি উত্তর দিয়েছেন অমিত শাহ। একবার শুনে নিয়ে কি উত্তর দিয়েছেন? ये सारा कुछ जो हुआ अमित शाह जी, सारा कुछ जो हुआ एसएससी स्कैम, बाकी स्कैम, कोल स्कैम, ये सब स्कैम में क्या ममता बनर्जी और उनके भतीजे का हाथ नहीं है? क्या उनको पता नहीं है? खुद व्यक्तिगत तौर पर उनके सारे मंत्रियों के खिलाफ एक्शन हुआ है, मगर उनके खिलाफ डायरेक्टली अभी तक नहीं हुआ। एक मिनट, वो इन्वॉल्व है या नहीं है वो तो सारे प्रूफ एजेंसियों ने ढूंढने हैं, परंतु वो अगर कहती है मुझे मालूम नहीं है, तो भी उनको शासन करने का अधिकार नहीं है। कि राजा ऐसा नहीं हो सकता कि आपका पूरा तिजोरी ही कोई लूट कर चला जाए और आप कहो कि मुझे मालूम नहीं है। आपकी सरकार में करप्शन हो रहा है, यू आर रिस्पॉन्सिबल फॉर दैट। एक तरह से उन्हें छूट मिली हुई है अभी तक, ममता बनर्जी और कोई अभिषेक। छूट नहीं मिली है, जांच चल रही है। कोई सेंस, अगर इस तरह की किसी को सेंस हो कि एक्शन अर्णव जी, मैं क्या कंचे खेल रहा हूं को आपके इंटरव्यू में कह दूंगा, और एजेंसी मुझे ब्रीफ नहीं करती भैया। वो एजेंसी तो अपना काम कर सीधी कोर्ट में जाएगी।